নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল সারা দেশ। রাতে রংপুরে মশাল মিছিল, শিশু ধর্ষণ মামলা ৬ মাসের মধ্যে শেষ করার নির্দেশ। চিকিৎসা সেবায় কর্মস্থলে রাজনীতি চায় না ৭৫% মানুষ। ক্ষতিগ্রস্ত হয় সেবা, ঝুঁকি বাড়ে রোগীদের, বলছেন বিশেষজ্ঞরা। ভারত পাকিস্তান থেকে আসা দুটি জাহাজ থেকে চাল খালাস শুরু, প্রভাব পড়বে বাজারে। চট্টগ্রাম বন্দরে কর্মচাঞ্চল্য। এবং নীলফামারীতে বৈজ্ঞানিক পদ্ধতিতে নতুন জাতের বীজ আলু উৎপাদন। কৃষকদের চাহিদা পূরণে ভূমিকা রাখবে আশা কর্মকর্তাদের। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল রাজধানী সহ সারা দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। একই দাবিতে রাজশাহী, রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ জানিয়েছে বিক্ষোভকারীরা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে বিক্ষোভে উত্তাল ঢাকার বিভিন্ন প্রান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর ১০, মোহাম্মদপুর ও যাত্রাবাড়িতে দিনভর বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকে তারা। দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের ঘটনায় দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। কেন আমার বোন হসপিটালে কাতরাবে আর ধর্ষক কেন জেলখানায় বসে এসে সুন্দরভাবে দিন যাপন করবে? জুলাই বিপ্লবে আমাদের এই নারীরাই আমাদের সামনে অগ্রসর ছিল, আমাদের সামনে ঢাল হয়ে তারা প্রতিরোধ গড়ে তুলেছিল। এবং এখন সেই নারীরাই দেখা যাচ্ছে যে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ধর্ষণ এবং নির্যাতনের শিকার হচ্ছে। নারীরা হেনস্থার শিকার না হয় সেজন্য আমরা চাই আইনটাকে সংস্কার করা হোক, কঠোর করা হোক। মাগুরায় ৮ বছর শিশু ধর্ষণ মামলায় এজাহারভুক্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণকারীদের বিচার দাবিতে উত্তাল মাগুরা শহর। মাগুরার হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এদিকে ধর্ষণের বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে শিক্ষার্থীরা। এ ঘটনার ন্যায় বিচার চান তারা। একটা শিশু, সে শারীরিকভাবে নারী অবয়ব পাওয়ার জন্য সে ধর্ষণের শিকার হচ্ছে। এটা কেন রাষ্ট্র বিচার করছে না? একটা বাচ্চা সে কি রেহাই পেল না, আজকে হাসপাতালে কাতরাচ্ছে। এটা দায়ভার অবশ্যই ইন্টারিমকে নিতে হবে। আমাদের মা, নারী, বোন, শিশুরা নিরাপদ কোথায়? কোথায় যাবে তারা? সিলেটের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা। ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। বিচারহীনতার কালো অধ্যায় শেষ করতে হবে, এমন নানা দাবিতে শিক্ষার্থীরা ফরিদপুরে প্রতিবাদ কর্মসূচি পালন করে। সারা দেশে ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় দোষীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় রংপুরে মশাল মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা। রাতে রংপুর নগরীর টাউন হল চত্বর থেকে সাধারণ শিক্ষার্থীরা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানিয়ে একটি মিছিল বের করে। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জাহাজ কোম্পানির মোড়ে মশাল জ্বালিয়ে ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে প্রতিবাদ মিছিল করে। এতে রংপুরের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মশাল জ্বালিয়ে মিছিলে অংশ নেয়। মাগুরায় শিশু ধর্ষণের মামলার বিচার কাজ ৬ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে শিশুর পরিবারকে দেখভালে সমাজসেবা কর্মকর্তা নিয়োগ দিতে বলা হয়েছে। রোববার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণের শিকার শিশুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেট থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়। নারী শিশু নির্যাতন দমন আইনের ধারা ১৪-র ভিতরে কিন্তু এটা একটা অফেন্স, যে রেপ ভিকটিমের নেম, আইডেন্টিটি ডিসক্লোজ করা যাবে না। আইনের ভিতরে বলে দেওয়া আছে ১৮০ দিন। ১৮০ দিনের কথা বলে দেওয়া আছে। কোর্ট যখন দেখলো আইনের ভিতরে ১৮০ দিন দেওয়া আছে, কোর্ট সেটাকে আর ট্রাভেল বাইপাস করতে পারলো না। মামলা পরিচালনা করার জন্য এই আইনজীবী প্যানেল বিএনপির পক্ষ থেকে কাজ করবেন এবং এইখানে কোনো ধরনের কোনো আইনগত সহায়তার
ক্ষেত্রে আইনজীবীদের যে একটা খরচ থাকে, সেই খরচটাও জনাব তারেক রহমান সাহেব ব্যক্তিগতভাবে বহন করবেন। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনা নিয়ে জানাতে আমাদের সঙ্গে মাগুরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, শিশু ধর্ষণের ঘটনায় মাগুরাবাসীর পক্ষ থেকে আজ কোনো কর্মসূচি আছে কিনা এবং সেই সাথে আপনি সবশেষ কি পরিস্থিতি এই বিষয়ে রয়েছে জানাবেন। জনতা, ছাত্র জনতা গতকাল সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একইভাবে আপনার গতকাল আদালত চত্বরে বড় ধরনের একটি বিক্ষোভ নিয়ে সারাদিন এখানে থাকেন। মাগুরাতে সেনাবাহিনীতে যারা দায়িত্বে আছেন, সেনাবাহিনীর সাথে তাদের 2 ঘন্টা হস্তদস্তি হয়। এতেও শিক্ষার্থীরা ওখান থেকে যায় না, কিন্তু এক পর্যায়ে তারা একটি নতুন কর্মসূচি ঘোষণা করে লং মার্চ টু মাগুরা এই ঘোষণা দিয়ে কাল তাদের কর্মসূচি শেষ করে। আজকে তারা নতুন কর্মসূচিতে আমরা জেনেছি মাগুরা মেন ঢাকা খুলনা মহাসড়ক সেটি একটি অবরোধের কথা তারা রয়েছে। পাশাপাশি আমাদের এখানে আইনজীবী সমিতি বার থেকে তারা একটি মানববন্ধন করবেন। আরেকটি কথা হলো মাগুরা সরকারি কলেজের ছাত্ররা, সেখান থেকে ছাত্রনেতা শফিক আমাদেরকে জানান যে তারা সরকারি কলেজের সামনে যে রাস্তাটি আছে সেটি তারা অবরোধ করবেন। এই হলো আন্দোলনের বিষয়। আর এই পুলিশ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে আন্দোলনরত এই বিক্ষুব্ধ জনতার কারণে তারা আদালত চত্বরে যেহেতু সারাদিন উপস্থিত ছিলেন, তা পুলিশ নিরাপত্তা সংঘাতে থেকে আসামিদেরকে গতকাল আদালতে হাজির করতে না পেরে সেখানে শুনানি হয়নি। গভীর রাতে একটি শুনানি হয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিনের আদালতে। সেখান থেকে প্রথম আসামি 1 নম্বর আসামি যে হিটুকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত, আর বাকি 3 জন যারা আছেন তাদেরকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। মাগুরা থেকে এই হলো সর্বশেষ আমার কাছে যে তথ্য ছিল। জি কামরুল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে সবশেষ খবর জানানোর জন্য। বৈশ্বিক যোগাযোগ সহযোগিতা ও অংশীদারিত্বের মাধ্যমে দেশগুলোর সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে চলতি মার্চ, এপ্রিল ও মে মাসে চীন, থাইল্যান্ড ও জাপান সফর করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 26 মার্চ ঢাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগদান শেষে চীনের উদ্দেশ্যে যাত্রা করতে পারেন তিনি। আশা করা হচ্ছে 28 মার্চ বেইজিংয়ে 2 দেশের নেতা ডক্টর ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে। গত বছরের 25 আগস্ট ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সুবিধাজনক সময়ে ডক্টর ইউনূসকে চীন সফরের আমন্ত্রণ জানান। চিকিৎসা পেশায় নিয়োজিতদের কর্মস্থলে রাজনৈতিক কর্মকাণ্ড করা উচিত নয় বলে মত দিয়েছেন দেশের 75% মানুষ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা কর্মস্থলে রাজনীতি করলে সেবা ক্ষতিগ্রস্ত হয় ও ঝুঁকি বাড়ে রোগীদের। একইভাবে হুমকিতে পড়ে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ও ভবিষ্যতেও। শামীমুজ্জামান চৌধুরীর বিশেষ প্রতিবেদন। নার্সিং ও মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় সহ স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন নিয়ন্ত্রণকারী সংস্থায় দলীয় রাজনীতির প্রভাব বহু বছর ধরেই দৃশ্যমান। অধিকাংশ ক্ষেত্রেই জ্ঞান, দক্ষতা বা যোগ্যতার চেয়ে নিয়োগ বা পদোন্নতিতে গুরুত্বপূর্ণ পদে আসীন হতে দলীয় পরিচয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এটি প্রকট আকার ধারণ করে বিগত সরকারের 15 বছরের শাসন আমলে। গেল বছরের 5 আগস্ট সরকার পরিবর্তনের আগে স্বাস্থ্য খাতে একচ্ছত্র আধিপত্য ছিল আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিপের। এর আগে আধিপত্য ছিল বিএনপি সমর্থিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এবং জামাত সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ এর। চিকিৎসক, মেডিকেল শিক্ষক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে জরিপ করেছে বিবিএস। এতে দেখা গেছে 75.6% উত্তরদাতা কর্মস্থলে স্বাস্থ্যকর্মীদের রাজনীতির বিপক্ষে মত দিয়েছেন, আর পক্ষে মত দিয়েছেন মাত্র 21.7%। স্বাস্থ্য পেশাজীবীদের রাজনীতির বিপক্ষে গ্রামের চেয়ে শহরের মানুষের হার বেশি। বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসকদের রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত। হাসপাতাল এবং চিকিৎসার সমস্ত জায়গা রাজনীতির ঊর্ধ্বে থাকবে, রাজনীতি মুক্ত থাকবে। কিন্তু ব্যক্তিগতভাবে একজন চিকিৎসক নিশ্চয়ই একটি রাজনৈতিক মত পোষণ করতে পারে, সেটাকে অবশ্যই
হাসপাতালে বা চিকিৎসার স্থলে টেনে নিয়ে আনবেন না। চিকিৎসক এবং অন্যান্যরাও, নার্স, মিডওয়াইফ, এরা যদি রাজনীতির সঙ্গে জড়িত হয়, রাজনীতির বিভিন্ন দলের সঙ্গে যদি জড়িত হয়, তাহলে পরে ওই রাজনীতির জন্যই সময় নষ্ট করবে। চিকিৎসকরা হাসপাতাল বা মেডিকেল কলেজে রাজনীতি করলে সেবার মান যেমন পড়ে যায়, তেমনি ঝুঁকিও বাড়ে রোগীদের। আমি সেবা কেন্দ্রে যখন আসব, তখন আমরা সবই সেবা দেওয়ার জন্য বা পড়াশোনা করানোর জন্যই একসঙ্গে কাজ করব। যখন কোনো হাসপাতালে চিকিৎসক বা অন্য কোনো কর্মকর্তা কর্মচারীগণ তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করে, এতে হাসপাতালের পরিবেশ বিঘ্নিত হয় এবং ওই সব লোকের উপর অর্পিত দায়িত্ব সেটিও কিন্তু যথাযথভাবে পালন করতে পারে না। দেশের 64 জেলা শহর ও গ্রামের ৮,২৫৬টি পরিবারে জরিপ চালায় বিবিএস। এসব পরিবারের 18 এবং এর বেশি বয়সী নারী ও পুরুষের মতামত নেওয়া হয়েছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ভারত ও পাকিস্তান থেকে আমদানি করা ৩৭,২৫০ মেট্রিক টন চাল নিয়ে আসা দুটি জাহাজ থেকে খালাস শুরু হয়েছে। এর আগে G2G চুক্তির আওতায় গত 5 মার্চ জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এর মাধ্যমে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে চট্টগ্রাম বন্দরে। রিয়াজ উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। 5 মার্চ পাকিস্তান ও ভারত থেকে চাল নিয়ে আসা জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আসে। চালের নমুনা পরীক্ষা শেষে জাহাজ দুটি থেকে খালাস শুরু হয় গত বৃহস্পতিবার থেকে। স্বাধীনতার পর এই প্রথম বাংলাদেশ পাকিস্তান সরকারি ব্যবস্থায় সরাসরি বাণিজ্য চালু হলো। দুই দেশের মধ্যে সরকারি পর্যায়ে G2G সই করা চুক্তির আওতায় কেনা চালের প্রথম চালান আসে। পাকিস্তান থেকে 50,000 মেট্রিক টন আতপ চাল আমদানি নিয়ে গত 14 জানুয়ারি ঢাকায় সরকারি পর্যায়ে একটি সমঝোতা স্মারক সই হয়। 7.5 লক্ষ মেট্রিক টনের চুক্তি আছে। এর মধ্যে আমরা 3,20,000 মেট্রিক টন ইতিমধ্যে আমরা রিসিভ করেছি, আমাদের এখানে চলে আসছে। বাজারে কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, তাই খাদ্যবাহী জাহাজগুলোকে জরুরি ভিত্তিতে বন্দর কর্তৃপক্ষ খালাসের জন্য বার্থিং দিয়ে থাকে বলে জানান বন্দরের এই কর্মকর্তা। আর এই সকল যেগুলা নিত্যপণ্য, যেগুলা ভোগ্য সামগ্রী, নিত্যপণ্য, এগুলা যেন বাজারে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে এবং সাধারণ জনগণ যেন অত্যন্ত দ্রুততার সাথে এই মালামালগুলো পায়, সেই বিষয়টা সবসময় আমরা বিবেচনায় রাখি। ভোগ্যপণ্য সামগ্রী দ্রুত খালাসের জন্য নিজ নিজ অধিদপ্তরের পরীক্ষা নিরীক্ষা শেষে দ্রুত খালাসের জন্য অনুমতি দেন বলে জানান কাস্টমস কর্মকর্তা। সকল ক্ষেত্রেই পণ্য চালান আসার পরে আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা পণ্য চালানগুলো খালাসের কার্যক্রম গ্রহণ করি এবং আমাদের যে কনসাইনমেন্টগুলো থাকে প্রথম দিনে মানে চতুর্থ দিনেই আমাদের প্রায় 90% কনসাইনমেন্ট আমাদের এক্সিট হয়ে যায়। G2G চুক্তির আওতায় মিয়ানমার, ভিয়েতনাম, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে 7.5 লাখ মেট্রিক টন চাল আমদানি হবে। পার্শ্ববর্তী দেশগুলো থেকে এর মধ্যে দেশে 3,20,000 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। নীলফামারীর ডোমারে বৈজ্ঞানিক পদ্ধতিতে নতুন জাতের বীজ আলু উৎপাদন করা হয়। বীজ আলু রোপণ, সংগ্রহ, হিমাগারে রাখা সহ সব কাজই করা হয় এখানে। সারা দেশের কৃষকদের বীজ আলুর চাহিদা মিটিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এ খামারটি। ময়নুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। 1957-58 সালে হুকুম দখলের মাধ্যমে সরকার নীলফামারীর ডোমার খামারটি প্রতিষ্ঠা করেন। তৎকালীন কৃষি বিভাগের তত্ত্বাবধানে এর কার্যক্রম শুরু হলে 1989-90 সালে এটি আলু বীজ খামারে অন্তর্ভুক্ত হয়। এরপর থেকেই নতুন জাতের বীজ আলু উৎপাদনে কৃষকের হয়ে কাজ করছে এ খামারটি। বাংলাদেশের একমাত্র সর্ববৃহৎ বীজ আলু উৎপাদনের এই খামারটি সারা দেশে কৃষকদের মাঝে বীজ আলু সরবরাহ করে আসছে। ফলে কৃষকরা নতুন আলু উৎপাদনে সফলতা অর্জন করেন। আশপাশ সবার কাজ হচ্ছে, সবাই ভালোভাবে চলতেছে। এই পরিবার দিয়ে খুব ভালো খাচ্ছি। এই ফার্ম যেন এই ধরনের আবার চিরদিন করতে পারে। আলু গ্রেড করা হয়, A গ্রেড, B গ্রেড, C গ্রেড এবং আন্ডার বাইরে করা হয়। এখানে 1000 মানুষের কাজ সে একা করতে পারে। নীলফামারীর ডোমার BADC ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে অনেক শ্রমিক কাজ করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হয়েছে। আমরা ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে এখন কাজ করতেছি। বহু লোক আমরা কর্মসংস্থান আমাদেরকে এই আলুর জন্য আমরা খুবই উপকৃত। আগে কাজ করতাম এখানে 6 মাস, এখানে আলু আর আবাদ কম ছিল, এখন পুরা ফার্মে 500 একর জমি আলুর আবাদ হয়
অতএব আলু আবাদ ফলনও বেশি, ফার্মের উন্নতি হয়েছে, আমরা সারা বছর কাজ পেতেছি। চলতি উৎপাদন মৌসুমে বিভিন্ন জাতের মোট 405 একর জমিতে বীজ আলু চাষ হয় বলে জানিয়েছেন উপপরিচালক। ডোমার ভিত্তিবীজ আলু উৎপাদন খামারে 405 একর জমিতে মিনিটিভার ব্রিডার ভিত্তিবীজ আলু প্রায় 20 লক্ষ প্লান্টলেট দিয়ে 32টি জাতের মিনিটিভার উৎপাদন করা হচ্ছে। পাশাপাশি এবছর 24টি জাতের প্রাকভিত্তি অবলিক ব্রিডার বীজ উৎপাদিত হচ্ছে এবং পাশাপাশি ভিত্তি বীজ উৎপাদিত হচ্ছে। সর্বসাকল্যে এখানে যে বীজ উৎপাদিত হবে তার পরিমাণ প্রায় 2200 থেকে 2300 মেট্রিক টন হবে বলে আমরা আশাবাদী। এবছর 24টি জাতের প্রাকভিত্তি ব্রিডার বীজ উৎপাদনে খামারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। সংবাদে নিচ্ছি বিরতি, ফিরে এসে আরো কথা আছে। কানাডার নতুন প্রধানমন্ত্রী হলেন মার্কি কার্নি। শেষ হল জাস্টিন ট্রুডোর আলোচিত অধ্যায়। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির অপরাজিত চ্যাম্পিয়ন ভারত নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জয়। বিরতির পর আবারও আমন্ত্রণ মোহনা সংবাদে। শুরুতেই দেশের বাইরের খবর। কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন। স্থানীয় সময় রোববার প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেন লিবারেল পার্টির প্রেসিডেন্ট সচিত মেহরা। রোববার সদস্যদের ভোটে লিবারেল পার্টির নতুন নেতা বাছাই হয়। এতে মার্ক কার্নি 1,31,674 ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড পেয়েছেন 11,134 ভোট। এর আগে গত জানুয়ারি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ট্রুডো। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। এরই সাথে শেষ করছি মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল সারা দেশ। রাতে রংপুরে মশাল মিছিল। শিশু ধর্ষণ মামলা 6 মাসের মধ্যে শেষ করার নির্দেশ। চিকিৎসা সেবায় কর্মস্থলে রাজনীতি চায় না 75% মানুষ। ক্ষতিগ্রস্ত হয় সেবা, ঝুঁকি বাড়ে রোগীদের, বলছেন বিশেষজ্ঞরা। ভারত পাকিস্তান থেকে আসা 2টি জাহাজ থেকে চাল খালাস শুরু। প্রভাব পড়বে বাজারে। চট্টগ্রাম বন্দরে কর্মচাঞ্চল্য। এবং নীলফামারীতে বৈজ্ঞানিক পদ্ধতিতে নতুন জাতের বীজ আলু উৎপাদন। কৃষকদের চাহিদা পূরণে ভূমিকা রাখবে আশা কর্মকর্তাদের। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।